ওকে, আমাদের লাস্ট ক্লাসে 1.2 পর্যন্ত হয়েছিল। তো এর পরবর্তীতে যেটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি দরকারি, সেখান থেকে আমরা স্টার্ট করব। তো এখানে 2 তে আসার পরবর্তীতে যে সেকশন ওভারভিউটা আছে, সেটা হচ্ছে আমরা, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন, বাট আপাতত আমি স্কিপ করতেছি, কারণ এর থেকে বেশি দরকারি জিনিসপত্র যা কিনা আমাদের পরীক্ষার জন্য দরকার আমরা তাতে ফোকাস করব। আর এখানে যা কিছু বলা আছে সবকিছু আমরা নিতে গেলে পেয়ে যাবো, দ্যাটস ওয়াই এখানে আর আমি ফোকাস করতেছি না। আর আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই হাইলাইটারটা নিয়ে বসুন, যাতে করে আপনারা আপনাদের বইয়ের মধ্যে বিষয়টাকে দাগিয়ে রাখতে পারেন। তো এখানে কি বলা হয়েছে, বেনিফিটস অফ অ্যাসিওরেন্স। তো অ্যাসুরেন্সের বেনিফিট কি? দ্য কি বেনিফিট অফ অ্যাসুরেন্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন বিং গিভেন টু দ্য ইউজার। তো যেহেতু অ্যাসুরেন্সটা প্রোভাইড করতেছে কে, আমরা লাস্ট ক্লাসে 3 পার্টি ইনভলভমেন্টের কথা বলছিলাম। অ্যাসুরেন্সের ক্ষেত্রে 3 পার্টি ইনভলভমেন্ট আছে। একটা ছিল আপনার ইন্টেন্ডেন্ট ইউজার, একটা ছিল রেসপন্সিবল পার্টি, একটা ছিল প্র্যাকটিশনার। তাহলে রেসপন্সিবল পার্টির সাবজেক্ট ম্যাটারের উপর ভিত্তি করে প্র্যাকটিশনারে একটা কনক্লুশন দিবে বা একটা অ্যাসুরেন্স দিবে, যেটার উপর ভিত্তি করে ইউজাররা ডিসিশন নিবে বা ইন্টেন্ডেন্ট ইউজাররা ডিসিশন নিবে। তো আমি যদি আপনাদেরকে বলি যে প্র্যাকটিশনার কার আন্ডারে চাকরি করে, এটার উত্তর কি হবে বলেন তো? প্র্যাকটিশনাররা কি ইন্টেন্ডেন্ট ইউজারের আন্ডারে চাকরি করে, নাকি প্র্যাকটিশনাররা রেসপন্সিবল পার্টির আন্ডারে চাকরি করে? উত্তর কি? ইন্টেন্ডেন্ট ইউজার। ইন্টেন্ডেন্ট ইউজার। ইন্টারনেট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্র্যাকটিশনাররা কারো আন্ডারে চাকরি করে না। প্র্যাকটিশনাররা কি করে না? তো কারো আন্ডারেই ইন্ডিভিজুয়াল। চাকরি করে না, দে আর ইন্ডিভিজুয়াল। ঠিক আছে। সো তাকে আপনি ধরেন, কথার কথা, আপনি কোন একটা জায়গায় আছেন, আমি আপনার কাছে হেল্পের জন্য গেছি, আপনি আমাকে হেল্প করছেন একটা ফি এর বিনিময়ে, তা আপনি কি আমার আন্ডারে চাকরি করেন? না। এখন আমি যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমিতে আমরা ক্লাস নিচ্ছি, আপনারা, বা আমরা সার্ভিস দিচ্ছি, আপনারা সার্ভিস নিচ্ছেন। এখন আমি যদি বলি আমি কার আন্ডারে চাকরি করি, উত্তর কি হবে? আমি কি আপনাদের আন্ডারে চাকরি করি? না। 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 তো দ্যাট মিনস আমি যদি আপনাদের আন্ডারে চাকরি না করে থাকি, তার মানে যে অ্যাসুরেন্স প্রোভাইডার বা প্র্যাকটিশনার বা অডিটর, সেও কারো আন্ডারে চাকরি করে না, সে সার্ভিস প্রোভাইডার। তো তাহলে সে হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো সে যেহেতু ইন্ডিভিজুয়াল, সে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, তাই না? সে ইন্ডিপেন্ডেন্ট না? তো যেহেতু সে ইন্ডিপেন্ডেন্ট, সেহেতু সে কি করবে, যেই অ্যাসুরেন্সটা দিবে সেটা অবশ্যই আপনার আনবায়াসড হয়ে, অর্থাৎ কারো উপরে পক্ষপাত করে সে এটা দিবে না। সে সম্পূর্ণ কি, পক্ষপাতহীন স্বাধীন। থাকবে। ঠিক আছে, পক্ষপাতহীন থাকবে, সে সম্পূর্ণ স্বাধীন। তো এটাই এখানে বলা হয়েছে, দ্য কি বেনিফিটস অফ অ্যাসুরেন্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন বিং গিভেন টু দ্য ইউজার। এখানে কি, অডিটর যে ওপিনিয়নটা দিবে সে পুরোপুরি স্বাধীনভাবে দিবে, তার দৃষ্টিকোণ থেকে যেটা তার মনে হচ্ছে সে ওইটাই ইউজারকে দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার কি বেনিফিট, কারণ সে কারো আন্ডারে চাকরি করে না। এবার হচ্ছে, দ্য এক্সিস্টেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট চেক মাইট হেল্প প্রিভেন্ট ইরর অর ফ্রড বিং মেড। আচ্ছা, আমরা প্রিভিয়াস সেন্টেন্স যেটা ছিল এটা বুঝছিলাম তো, না? জি ভাইয়া। ওকে। জি দাদা, বুঝছি The দাদা। existence of an independent check might help prevent error or fraud being made. তো এখানে যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট এটা চেক করতেছে, তার মানে এখানে কোনো যদি ভুল থাকে কিংবা কোনো যদি ফ্রড, প্রতারণা, জালিয়াতি এগুলো থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে, এবং সেটা প্রিভেন্ট হবে, সেটা প্রতিরোধ হবে, হওয়ার সম্ভাবনা কম। আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা কম থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যান্ড রিডিউস দ্য রিস্ক অফ ম্যানেজমেন্ট বায়াস, এবং এখানে কোনো পক্ষপাত হয়ে কোনো কাজ করবে না, যা থাকবে সম্পূর্ণ পক্ষপাতহীন থাকবে। তো আমি নেক্সট কোশ্চেনে আর কখনো এটা জিজ্ঞেস করব না যে আপনারা বুঝছেন কিনা, আমি জিজ্ঞেস করব কে কে বুঝেন নাই হাত তোলেন। ঠিক আছে। সো আপনারা এখন পর্যন্ত কে কে বোঝেন নাই হাত তোলেন। সবাই বুঝছে, ওকে। অ্যাসুরেন্স সার্ভিস, কেউ একজন হাত তুলছেন? হাত তুললে আমি এক্সপ্লেন করবো, আর হাত না তুললে নেক্সট। হঠাৎ করে মনে হলো কেউ একজন হাত তুলছে। হ্যাঁ, উম্মে সাদিয়া, বলেন। হ্যালো। আপনি কি বুঝতে পারেননি আমাকে একটু বলুন, আমি আপনাকে অ্যাসিস্ট করতেছি। ভাইয়া, কথা না বললে তো আমি আপনাকে বোঝাবো কিভাবে বলেন?
দাদা বলছে না, এগিয়ে যান। হুম ও আচ্ছা, সাউন্ড উনি অফ বলছে যে বলতেছে। ওনার সাউন্ড অফ। আচ্ছা, ওকে। আমি বললাম যে আপনার আমাদের যে অ্যাসুরেন্সটা প্রোভাইড করা হচ্ছে, এই অ্যাসুরেন্সটা একজন ইন্ডিপেন্ডেন্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রোভাইড করতেছে। তো যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এটা প্রোভাইড করতেছে, তো যারা ম্যানেজমেন্ট বা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায় তাদের মধ্যে এই জিনিসটা থাকবে যে আমি কোনো ভুল করলে সেটা আমি ধরা খাবো। আমি যদি চুরি করি, প্রতারণা করার চেষ্টা করি, তাহলে আমার ধরা খাওয়ার চান্স আছে। তো এইটা মাথায় রেখে সে কোনো ধরনের চুরি বা ভুল করতে চাইবে না। বোঝা গেছে? এবং যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে রাখা হয়েছে, যে আপনি দেখেন এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা, এখানে কোনো ধরনের প্রতারণা, জালিয়াতি এগুলো আপনার কাছে আছে বলে মনে হয় কিনা। তো ওনাকে তো রাখা হয়েছে, উনি একজন ইন্ডিপেন্ডেন্ট, ওনাকে কিন্তু চাকরি দেওয়া হয় নাই যে কোন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে উনি এখানে চাকরি করে না, যে ওনাকে ওইটার ভুল কোনো কারণে যদি উনি বলে যে এখানে ভুল, তাহলে ওনার চাকরি চলে যাবে, বিষয়টা এমন না। সো যেহেতু এখানে উনি চাকরি করে না, উনি একজন স্বতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন একজন ব্যক্তি, তাই উনি ওনার সঠিক ওপিনিয়নটাই দিবেন। যেটা ভালো সেটাকে ভালো বলবেন, যেটা খারাপ সেটাকে খারাপ বলবেন। তো এখানে যে বিষয়টা, এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, যে যদি কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট চেক করা হয় বা ইন্ডিপেন্ডেন্টের দ্বারা চেক করা হয়, তখন সেখানে যদি কোনো ভুল বা প্রতারণা হওয়ার বিষয় থাকে তাহলে সেটা প্রিভেন্ট হয়। এবং ম্যানেজমেন্ট বায়াস মানে কি, ধরেন যদি এমন হইতো যে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে সে আপনার ম্যানেজমেন্টের পূর্ব পরিচিত, তাহলে সে হয়তোবা তার কথা মতো কোনো না কোনো একটা কিছু করতো। আমাদের এখানে একটু পরে এই চ্যাপ্টারে বলা আছে যে কারা কারা অ্যাসুরেন্স প্রোভাইড করতে পারবে, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিট কারা কারা করতে পারবে, কারা কারা করতে পারবে না। তো এখানে বলা আছে যে ফ্যামিলিয়ারিটি সংক্রান্ত যদি কোনো থ্রেট থাকে, তাহলে সে ধরেন সে যদি তার পূর্ব পরিচিত এমন কেউ হয়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি কি করতে পারবে না, অডিট বা অ্যাসুরেন্স প্রোভাইড করতে পারবে না। সো যেহেতু আমাদের এখানে যিনি অ্যাসুরেন্স প্রোভাইডার উনি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টই হতে হবে, তাহলে ওনার দৃষ্টিকোণ থেকে যদি কোনো প্রবলেম ওনার কাছে মনে হয়ে থাকে, উনি সেটা অ্যাকচুয়াল ইনফরমেশনই দিবেন। এবং এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এখন আমরা বুঝতে পারছি। উম্মে সাদিয়া, একটা মেসেজ দেন। আর অফকোর্স আপনার সাউন্ড অফ থাকলে আপনি একটা ইয়ারফোন বা কোনো একটা কিছু কানেক্ট করে বসবেন, কারণ এটাতে অনেক বেশি সময় নষ্ট হয়, কেমন, বা যেটার মাধ্যমে আপনি সাউন্ড দিতে পারবেন। ওকে। অ্যাসুরেন্স সার্ভিস মে অ্যাক্ট অ্যাজ এ ডিটারেন্ট, যেহেতু এটা কোনো একটা খারাপ ঘটনা, বাজে ঘটনা, প্রতারণা, ভুল, এই ধরনের জিনিসটাকে রিডিউস করার ক্ষেত্রে নিয়োজিত আছে। তো এটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করে। ক্লিয়ার? আমরা একটু কথা বলি। জি ভাই, ক্লিয়ার। Yes. আচ্ছা। ইট হেল্পস টু এনশিওর দ্যাট হাই কোয়ালিটি রিলায়েবল ইনফরমেশন এক্সিস্ট। তো যেহেতু এটা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিচ্ছে, বা অ্যাসুরেন্স যেই দিক না কেন, আমরা লাস্ট ক্লাস আপনারা সবাই দেখে নিয়েন আপলোড দেওয়ার পরে। তো যেহেতু এটা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাসুরেন্সটা প্রোভাইড করতেছে, তো অবশ্যই উনি তো একজন বিজ্ঞ ব্যক্তি, হ্যাঁ, এবং ওনার ওই সংক্রান্ত জ্ঞান বা ধারণা আছে। তো এখানে যে ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশন অবশ্যই হাই কোয়ালিটি থাকবে, এবং ইনফরমেশনটা অবশ্যই রিলায়েবল বা বিশ্বাসযোগ্য হবে, এবং লিডিং টু ইফেক্টিভ মার্কেট দ্যাট ইনভেস্টর হ্যাভ ফেইথ ইন অ্যান্ড ট্রাস্ট। এবং এই কারণে ইনভেস্টর যারা আছে, যারা এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবে, তাদের এখানে কি থাকবে, ভরসা থাকবে, বিশ্বাস থাকবে। ক্লিয়ার? Clear. জি ভাই, ভাই ক্লিয়ার। ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। এবার আসেন, ওয়াই অ্যাসুরেন্স ক্যান নেভার বি অ্যাবসলিউট। আমরা বলছিলাম অ্যাসুরেন্স দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। অ্যাবসলিউট কেন হইতে পারে না? কজ আমি আপনাকে যদি বলি যে এই ছেলেটা ভালো বা এই ছেলেটা খারাপ কিনা, আপনি কি তার সবকিছু দেখতে পারতেছেন? সে আপনার চোখের সামনে যা কিছু করতেছে সব ভালো ভালো করতেছে, কিন্তু আপনার দৃষ্টির অগোচরে সে অনেক খারাপ কিছু করতে পারে যেটা আপনি দেখেননি। আপনি তো দিবেন আপনার যে ইভিডেন্স আছে, আমরা বলছিলাম সাফিসিয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট।
এই দুইটা মানে সাফিসিয়েন্ট এভিডেন্স এবং অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্সের উপর ভিত্তি করে আপনি কি দিবেন, ওপিনিয়ন জানাবেন যে হ্যাঁ এই ছেলে ভালো কিংবা খারাপ, কিছু একটা বলবেন। কিন্তু এমন কিছু থাকতে পারে যেটা আপনার এভিডেন্সের ভিতরে ছিল না, দ্যাটস ওয়াই আপনি সেটা ধরতে পারেন নাই, এবং এই কারণে অ্যাসুরেন্স কখনো অ্যাবসলিউট হতে পারবে না। ঠিক আছে? জি ভাইয়া। অ্যাসুরেন্স ক্যান নেভার বি অ্যাবসলিউট। অ্যাসুরেন্স প্রভিশন হ্যাজ লিমিটেশন হুইচ মে নট বি আন্ডারস্টুড বাই দ্য ইউজার। এখন ধরেন আমি বললাম যে ধরেন আমাকে বলা হয়েছে যে আচ্ছা নোবেল ভাইয়া এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন। তো আমাকে তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটা তথ্যগুলো দেওয়া হয়েছে, এটার উপর আমি IFRS দিয়ে দেখে বুঝে বলতে পারবো যে এটা সবকিছু ঠিক কিংবা এটা ঠিক না। এখন এই তথ্যের ভিতরে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে, ধরেন আপনি সেলস হচ্ছে 1,00,000 টাকা, আপনি দেখাইছেন 1,50,000 টাকা, ওই জায়গাটা কি আমি জানি না। তো কিছু জিনিসপত্র আছে যেটা আপনি আমাকে মানে যে কোনো জায়গায়, এখন আমি ধরেন আপনাকে বললাম যে হ্যাঁ এটা ঠিক আছে, কারণ আমার আপনি যা দিচ্ছেন তার আলোকে আপনি আমার কি দিচ্ছেন, ধরেন শুধু একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাঠাইছেন আর বললেন যে ভাইয়া এটা ঠিক আছে কিনা আমার একটু দেখে দেন, কালকে আমার অডিটর আসবে আমি একটু চেক করাই দিয়েছি আপনার দিয়া। আমি দেন দেখলাম, চেক করলাম, আমার কাছে সবকিছু ঠিকই মনে হয়েছে, কারণ সবকিছু রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লাই করে করা হয়েছিল। বাট এটার ভিতরে কোনো না কোনো একটা ঘটনা আপনি ঘটায় রাখছেন যেটা আপনি আমাকে দেখান নাই। এখন একইভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন সবকিছু দেখে তার থেকেও কোনো না কোনো কিছু বাদ পড়ে যেতে পারে, কারণ সে তো সবকিছু দেখতে পারতেছে না, সে স্যাম্পল কালেক্ট করে সেই স্যাম্পলের উপর ভিত্তি করে সে দেখতেছে। এখন ইউজাররা কি ভাবতেছে, ইউজাররা ভাবতেছে নোবেল সাহা যেহেতু এখানে বলছে সব ঠিক আছে তার মানে সব ঠিকই আছে, তাই না? এখন নোবেল সাহা ধরেন আমরা অ্যাসুরেন্সের ক্ষেত্রে যদি বলি অডিট ওপিনিয়ন, এখানে বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন ধরেন অডিট ওপিনিয়নের ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিতে পারি, কোয়ালিফাইড দিতে পারি, অ্যাডভার্স দিতে পারি, ডিসক্লেমার দিতে পারি। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এই যে শব্দগুলো আমি বলতেছি এগুলো নিয়ে আমরা ডিটেলস আগামীতে আলোচনা করব। অর্থাৎ আমি ধরেন ভালো বলতে পারি, খারাপও বলতে পারি। আমি ধরেন অডিট ওপিনিয়ন লিখে দিলাম যে এখানে সবকিছু ভালো, কিংবা লিখলাম যে না এখানে খারাপ। এখন ইউজাররা এত কিছু বুঝে না, ইউজাররা বুঝে কি এটা অডিট করছে কে, উত্তরকে নোবেল সাহা। তো নোবেল সাহা যেহেতু অডিট করছে তাহলে বাকি সবকিছু ঠিকই আছে, কোনো কিছু ভুল নাই। ইউজাররা ভাবতেছে এটা, কিন্তু আমি কি কথা বলছি আমার ওপিনিয়নের মধ্যে? না ভাইয়া। না, আমি হয় খারাপ বলছি না হয় ভালো বলছি, যাই বলছি, কিন্তু ইউজাররা ভাবছে যে আমি যেহেতু অডিট করছি তার মানে সব ভালো, কারণ আমার রিপোর্টে লেখা আছে যে এখানে খারাপ। এখন ইউজাররা এত রিপোর্ট বুঝে না। তো যেহেতু ইউজাররা এটা বুঝে না, ইউজাররা ভাবতেছে যাই অডিট করা হচ্ছে তাই ঠিক, বাট অ্যাকচুয়ালি তা না। তো এই যে ইউজারের চিন্তা ভাবনা আর বাস্তবে যে ঘটনা ঘটছে তার মধ্যে যে পার্থক্য, এটাকেই বলা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। কি বলা হচ্ছে? এক্সপেকটেশন গ্যাপ। এক্সপেকটেশন গ্যাপ। কারণ ইউজাররা চিন্তা করে যে কোনো একটা কিছু অডিট হইলেই সেটা 100% অ্যাকিউরেট, এখানে কোনো ভুল নাই। তো এখন এই যে ইউজারদের চিন্তা ভাবনা আর বাস্তবে যেটা আছে, আমি ভুল আছে বা না, ইউজাররা এটা বুঝতেছে না। তো বাস্তবের সাথে ইউজারদের চিন্তার মতবিরোধের মাধ্যমে যে গ্যাপটা ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। এখন দি এক্সপেকটেশন গ্যাপ অলসো অ্যাড দ্য ল্যাক অফ গ্যারান্টি গিভেন বাই অ্যাসুরেন্স, এবং এটার কারণে অ্যাসুরেন্সের ক্ষেত্রে একটু ঘাটতি থেকে যায়, মানে ল্যাক অফ গ্যারান্টি থাকে। কিসের কারণে? তাহলে এক্সপেকটেশন গ্যাপের কারণে। এক্সপেকটেশন গ্যাপ কেন হয়? লিমিটেশনের কারণে। হ্যাঁ, লিমিটেশনের কারণে। না না, এক্সপেকটেশন গ্যাপ হয় মূলত ইউজাররা বুঝে না এই কারণে। এক্সপেকটেশন গ্যাপ কেন হয়? ইউজাররা ইউজাররা বুঝে না, বুঝে না বুঝে না। এই কারণে। বুঝার সমস্যা। ঠিক আছে, জি ওকে। ভাইয়া, এবার আসেন, অ্যাসুরেন্স প্রভিশন এটা কি? অ্যাসুরেন্স প্রভিশন মানে হচ্ছে অ্যাসুরেন্স করতে গিয়ে যেই কার্যক্রমগুলা করা লাগে ওইগুলাই হচ্ছে অ্যাসুরেন্স প্রভিশন। তো অ্যাসুরেন্সের কার্যক্রমের হ্যাজ লিমিটেশন আছে। কেন? কারণ অ্যাসুরেন্স করতে গিয়ে সবকিছু দেখা যায় না। আপনি একটা কোম্পানির ধরেন আমি যদি আপনাকে বলি যে আজকে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে দোষ কার ছিল, এখন আপনি এক্স্যাক্টলি দোষ কার ছিল এটা যদি পুরোপুরি 100% অ্যাকুরেট হতে হয় তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? সরাসরি ওই লোকটাকে আবার অ্যাক্সিডেন্ট করাতে হবে। এক্স্যাক্টলি, সরাসরি ওই লোকটারে দিয়ে আবার অ্যাক্সিডেন্ট করাইতে হবে, আর ওই অ্যাক্সিডেন্টটা আপনার সামনে দেখতে হইব, তাই না? কারণ এটা কি সম্ভব? না ভাইয়া। না সম্ভব না। না। তো এই কারণে কি হয়, এটাই আমাদের লিমিটেশন। বোঝা গেছে? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, গুড। আপনি একদম আচ্ছা, পয়েন্ট ল্যাক অফ ধরতে পারছেন। গ্যারান্টিটা একটু আবার বোঝাতে হবে। ল্যাক অফ আচ্ছা, ল্যাক অফ গ্যারান্টি মানে হচ্ছে যে আমরা কি বলতেছি যে অ্যাসুরেন্স মানে 100% অ্যাবসলিউট? না, না। তো এই যে 100% বলতেছি না, এটাই তো ল্যাক অফ গ্যারান্টি, তাই না? গ্যারান্টি কাকে বলে?
ধরেন আমি গ্যারান্টি দিতেছি যে এখানে কিচ্ছু মানে সব ঠিক আছে, আমি গ্যারান্টি দিতেছি এই ছেলেটা ভালো, তার মানে কি গ্যারান্টি দিতেছি মানে তো বুঝতে পারতেছেন এখানে আর কোনো সমস্যা নাই, এটা বোঝা হচ্ছে তাই না? হ্যাঁ জি হ্যাঁ, তার মানে এখানে অবশ্যই গ্যারান্টির ল্যাকিংস আছে, আছে না? রাইট, ভাইয়া। ঠিক আছে। ওকে, এবার আসেন লিমিটেশন অফ অ্যাসুরেন্স। দেয়ার ইজ অলওয়েজ এ রিস্ক ইনভলভ দ্যাট দ্য রং কনক্লুশন উইল বি ড্রন। এখন এখানে একটা ঝুঁকি সবসময় থেকে যায় যে এমন হইতে পারে যে আপনি যে জিনিসগুলো দেখতেছেন এটার ভিতরে কোনো প্রবলেম ছিল না, কোন একটা জায়গায় ট্রানজাকশন হয়েছে 1000 টাকা, এটা 1000টা 1000 ট্রানজাকশন হয়েছে, আপনি কি 1000টা ট্রানজাকশন সব অল্প সময়ের মধ্যে দেখতে পারবেন? না ভাইয়া। না। কারণ 1000টা ট্রানজাকশন হচ্ছে পুরো 1 বছর ব্যাপী, তাই না? আপনার জি তো ভাই। 1 বছর সময় দেয় নাই, জি। আপনার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে, তার আলোকে আপনাকে দেখতে হবে। এখন আপনি দেখছেন কয়েকটা ট্রানজাকশন, আপনাকে বলছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট, তো আপনার কাছে সাফিসিয়েন্ট মনে হয়েছে 400 টাকা, ওটা 400 না। 400 যে 400টা আপনি দেখছেন আর দেখেন নাই কয়টা? 600। বাকিটা 600টা আপনি 600। দেখেন নাই। এখন ধরেন যে 400টা দেখছেন এখানে সবকিছু ঠিক ছিল, তাহলে আপনি ওপিনিয়ন কি দিবেন? ওই 400-র উপরে। ওই 400-র উপরে আপনি ওপিনিয়ন দিবেন যে ঠিক আছে, তাই না? কিন্তু যে জি। 600 আপনি দেখেন নাই এটার ভিতরে ভালো ভালো ঘাপলা ছিল, এটা কি আপনি দেখছেন? জি। তো তাইলে না আপনি ভাই। রং কনক্লুশন দিতে না। পারেন, তাই না? জি এটাই হচ্ছে অ্যাসুরেন্সের জি। একটা অনেক বড় লিমিটেশন, ক্লিয়ার? কারণ যে আমি যেটা 100% দেখা সম্ভব না। 100% দেখা সম্ভব না, তো আমি যা দেখছি তার আলোকে আমি কোনো ভুল পাই নাই, আমি দেখছি সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি দেখি নাই তার ভিতরে কোনো না কোনো ভুল থেকেছিল, এটার জন্য আমার কোনো কারণে আমি যে কনক্লুশন বা যে ওপিনিয়নটা আমি দিচ্ছি সেখানে হয়তো বা ভুল থেকে যেতে পারে, ক্লিয়ার? জি ভাইয়া, যেহেতু clear। আমরা টেস্ট বেসিসে দেখি না, অডিটটা হয়। এক্স্যাক্টলি, যেহেতু আমরা টেস্ট বেসিসে দেখি তো আমাদের সব দেখা সম্ভব না, তো যেটা আমি দেখছি তার আলোকে ভুল না থাকলে আমি দিব যে কত ভুল নাই, কিন্তু যেটা আমি দেখি নাই সেখানে হয়তো বা ভুল থেকে যেতে পারে। আর এই যে রিস্কটা এটাকে বলা হয় স্যাম্পলিং রিস্ক, কি বলে? স্যাম্পলিং। স্যাম্পলিং লিস্ট। স্যাম্পলিং রিস্ক, ঠিক আছে, স্যাম্পলিং রিস্ক, ক্লিয়ার? জি ভাইয়া। জি। ওকে, মুছে দিচ্ছি এটা। আচ্ছা, এবার একটা লাইন আছে, অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় অনেক 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 অনেকবার আসতে দেখা গেছে, ট্রু ফলস আসতে দেখা গেছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে দেখা গেছে, মানে অর্থাৎ মাল্টিপল চয়েসও আসতে দেখা গেছে। তো এখানে এটা মানে কি, অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ? এবার এটার মানে হচ্ছে ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে গেছেন, সেখানে অডিট করতে গেছেন, তো তারা কি করে বিদেশ থেকে পণ্যদ্রব্য বা সম্পত্তি কিনে, তো একটা মেশিন কিনছে 15 কোটি টাকা দিয়ে, এটার জন্য আপনি কি চেক করতে পারবেন? সে যত ডকুমেন্টস কিনার সময় পাইছে এগুলা চেক করতেছেন, তাই না? 15 কোটি টাকার মেশিন কিনতে সে যত ডকুমেন্টস পাইছে, বিল অফ এন্ট্রি, বিল অফ লেডিং, তারপরে এলসি ওপেন করা, এগুলা সব আপনি দেখতে পারতেছেন? হ্যাঁ পারতেছি দাদা। কিন্তু আপনি কি কোনো কারণে এই কোম্পানি থেকে মেশিনটা কিনা হয়েছে ওই কোম্পানিতে গিয়ে, ধরেন কিনা হয়েছে সিঙ্গাপুর থেকে, আপনি কি ফ্লাইটে করে সিঙ্গাপুরে গিয়ে ওইখানে আসলে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে আলাদা করে আপনি একজন কাস্টমার হিসেবে গিয়ে সেটা যাচ করার সুযোগ আপনার থাকতেছে? না। থাকতেছেন। আগে না। এমনও তো হইতে পারে যে যে সেলসম্যান ছিল তার সাথে ও আগে থেকে ভিতরে ডিল করে রাখছে যে শুনো তুমি এটা 15 কোটি টাকার বিল করবা, সবকিছু করবা, আমি তোমাকে 15 কোটি টাকাই দিব, কিন্তু আসলে জিনিসের দাম 10 কোটি টাকা, তো তুমি যদি 15 কোটি টাকার বিল করো তুমি খাইবা 1 কোটি, আমি খাবো 4 কোটি, হইতে পারে না? হইতে পারে। এখন এই জিনিসটা তো আপনি দেখতে পারতেছেন না, পারতেছেন না। না? আপনি দেখতেছেন 15 কোটি টাকার ভাউচার আছে কিনা, 15 কোটি টাকার ইনভয়েস আছে কিনা, 15 কোটি টাকার এলসি ওপেন করা হয়েছে কিনা, 15 কোটি টাকার ব্যাংক ট্রানজাকশন হয়েছে কিনা, বিল অফ লেডিং এ কত টাকা লেখা আছে সব আপনি দেখতেছেন, সব জায়গায় 15 কোটি লেখা, তাই না? জি। তো তার মানে আপনি যে এভিডেন্সটা দেখতেছেন, হ্যাঁ আপনি যেটা দেখতেছেন এটা পারসুয়েসিভ এভিডেন্স, এটাই কি বলে? পারসুয়েসিভ এভিডেন্স। পারসুয়েসিভ এভিডেন্স। আর আপনি যদি ফ্লাইটে করে গিয়ে ওই কোম্পানিতে গিয়ে যাচাই করে একজন কাস্টমার হিসেবে কিনি দেখতেন যে আসলে সে কত টাকা রাখে, মুলামুলি করতেন বা নেগোসিয়েট করতেন যে হ্যাঁ না ভাই 15 কোটি টাকা তো হবে না, আমি তো নিবো আচ্ছা 10 কোটি, তো এইভাবে যদি আপনি করে গিয়ে নিজে একটা কিনে দেখতে পারতেন তখন এটা হয়তো কনক্লুসিভ এভিডেন্স। তা আপনি কি সেটা করতেছেন?
না করি না। করতেছেন না, দ্যাটস ওয়াই বলা হয়েছে অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ। ক্লিয়ার? জি ভাইয়া clear। মানে তার মানে ডকুমেন্ট অনুযায়ী চেকের চেয়ে ওই জায়গাতে যে মানে একবার মূল জায়গা থেকে চেক করাটাই হলো অধিক কনক্লুসিভ এভিডেন্স, হয়তো কনক্লুসিভ এভিডেন্স, কিন্তু এটা কনক্লুসিভ না। আপনি জায়গায় বসে ডকুমেন্টস চেক করার মাধ্যমে ভেরিফাই করতেছেন ওয়েদার ইট ইজ ওকে অর নট। তো দ্যাট মিন যেহেতু আপনি পারতেছেন না, যেটার আলোকে আপনি চেক করতেছেন সেটা হচ্ছে পারসুয়েসিভ এভিডেন্স। আর আপনি যদি নিজে গিয়ে একদম সশরীরে সবকিছু করতে পারতেন তাহলে সেটা হয়তো কনক্লুসিভ এভিডেন্স। বুঝছেন এবার? বুঝছি। ওকে, কেউ বুঝে না এমন কেউ আছে? তাহলে হাত তোলেন। আচ্ছা, কি বুঝেন না ভাই একটু বলেন কোন বিষয়টা? ভাই পার্সেপটিভটা একটু বলে দেন। মানে পারসুয়েসিভ মানে হচ্ছে, পারসুয়েসিভ এর বাংলা কি? এটা হচ্ছে প্ররোচনামূলক। মানে আমি আপনাকে যদি ধরেন কথার কথা, আজকে আমরা ক্লাসের ভিতরে কতজন আছি? 37 জন, তাই না? জি ভাই। ওকে, কারণ আজকে লিঙ্ক শেয়ার করতে পারি না, আদারওয়াইজ 50-এর উপরে থাকতো। এখন ধরেন এই যে, আর অ্যাকাউন্টিং এ তো মোটামুটি 100-র কাছাকাছি থাকে, যাই হোক। এখন ধরেন এই যে আপনারা এখানে ক্লাসে যতজন আছেন তাদের মধ্যে রেসপন্স কে কে দিচ্ছে? যেমন ধরেন তন্ময় মাঝে মাঝে কথা বলেন। এখন ধরেন এই মাত্র আপনি হাত তুলছে, আপনার নাম হচ্ছে শারফুদ্দিন মাহমুদ। ওকে, যদি ভুল হয়ে থাকে একটু বলে দিয়েন, মানে আমার যদি প্রনাউন্সিয়েশন মিস্টেক থাকে। তো এখন ধরেন তন্ময় আহমেদে বারবার কথা বলতেছে, তা আমি বললাম যে তন্ময় আহমেদ অনেক ভালো ছেলে। তো সবার ওর প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড ক্রিয়েট হবে না? হ্যাঁ। আপনি যখনই তাকে জাজ করতে যাবেন আপনার মাথায় আসবে যে হ্যাঁ সে ভালো ছেলে, দাদা কইছে, ঠিক না? আবার ঠিক। আমি যদি বলি যে তন্ময় খারাপ ছেলে, তাহলে আপনি তার কোনো কিছু দেখার আগে আপনার মাথার মধ্যে একটা জিনিস ঘুরবে, দাদা বলছে সে খারাপ ছেলে, ঠিক কিনা? জি জি এই ভাই। যে এই জিনিসটা আপনার মাথার মধ্যে ঘুরতেছে, এটাই পারসুয়েসিভ। বুঝছেন আপনি? এখন আপনি কি তন্ময় আহমেদের একদম গোড়া পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? নাই। না। এবার বুঝতে পারছেন পারসুয়েসিভ মানে কি? জি ভাই। ওকে, এবার মানে মূলত ডকুমেন্ট বেস। ডকুমেন্ট বেস, ডকুমেন্ট বেস। আপনি কোন একটা কিছু যেটা আপনার সামনে তুলে ধরছে তার আলোকে আপনি ডিসিশন নিতেছেন, এটাই পারসুয়েসিভ। বুঝা গেছে? যেটা আপনার সামনে তুলে ধরা হয়েছে সেটাই আপনি দেখতেছেন, এটাই পারসুয়েসিভ। ক্লিয়ার? আপনি নিজে গিয়ে একদম ভিতর থেকে গোড়ায় গিয়ে দেখতে পারতেছেন না। যদি এটা পারতেন তাহলে এটা হচ্ছে কনক্লুসিভ। বোঝা গেছে? জি তো তাহলে আমি যদি বলি অ্যাসুরেন্স এভিডেন্স কি পারসুয়েসিভ নাকি কনক্লুসিভ, উত্তর কি হবে? এই পারসুয়েসিভ। Persuasive। Persuasive. Okay. Assurance provider rely on the responsible party and its staff to provide correct information. Assurance providerরা তারা কার উপর বিশ্বাস করে? রেসপন্সিবল পার্টির উপরে। কারণ রেসপন্সিবল পার্টি তো সবসময় তাদেরকে তথ্য দেয়, তাই না? জি এখন তথ্য ধরেন আপনার কোম্পানিতে আমি অডিট করতে গেছি, আমি কি আপনার কোন জায়গায় কি আছে আমি জানবো? না। কে জানবে? আপনি। আপনি আমারে যেটা দিবেন সেটা আলোকে আমি অডিট করবো, ঠিক না? জি তো তার মানে বাধ্যতামূলক ভাবে আমার আপনাকে বিশ্বাস করতেই হবে, কিছু না, তাই না? জি ক্লিয়ার তো না? ওকে, এবার আসেন সাবজেক্ট ম্যাটার মে বি এস্টিমেটস এন্ড আর দেয়ারফর আনসার্টেন। এখন সাবজেক্ট ম্যাটার অনেক সময় এস্টিমেটসও হতে পারে। কেমনে? যেমন ধরেন আমরা বলছিলাম যে অ্যাসুরেন্স বলতে অনেক কিছুকে বোঝায়। অ্যাসুরেন্স বলতে কি বোঝায়? অনেক কিছুকে বোঝায়। যেমন অ্যাসুরেন্স হচ্ছে আপনার যেটাকে বলে হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপরে অ্যাসুরেন্স হতে পারে। কিসের উপর? হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তার মানে কি? যে ঘটনা আসলে ঘটে গেছে ওইটার উপরে আপনি অ্যাসুরেন্স দিবেন। মানে ধরেন আমি বলতেছি যে আমার এই কোম্পানির এত এত লাখ টাকা রেভিনিউ জেনারেট হয়েছে, এত ধরেন এরকম আমি বললাম তো আমাদের একাডেমিক। তা আপনি এই যে যেটা অলরেডি জেনারেট হয়েছে এটা কি হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন? এটা আগে ঘটে গেছে না? জি ঘটে গেছে। আবার এটার উপর আপনি তথ্য দিলেন যে হ্যাঁ ঠিক আছে ওনার এখানে ট্রু এন্ড ফেয়ার ভিউ আছে। আবার ধরেন আমি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করবো। এখন ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করলে ব্যাংক দেখবে যে আমি আগামীতে সাস্টেইন করতে পারবো কিনা। এটার জন্য আমার একটা প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন মানে প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো লাগতে পারে, যে আমি আগামীতে 2025 সালে মানে ধরেন এখন আমার এই বছরে টোটাল ইনকাম হবে এত, 2026 ইনকাম হবে এত, 2027 ইনকাম হবে এত, 2028 ইনকাম হবে এত। কিন্তু এগুলা কি হয়েছে? এখনো হয়নি। না ভাই। হয় নাই। এই যে আমার এগুলা হয় নাই কিন্তু হবে, এটার উপরও কিন্তু ধরেন কোন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটার উপরও একটা অ্যাসুরেন্স দিতে পারে যে হ্যাঁ আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে তার এই জিনিসটা এরকম হবে।
তো এটা কি সম্পূর্ণ আনসার্টেইন না? হ্যাঁ, এটা কারণ এস্টিমেট। এটা তো হবে। এখন আমি হুম। বলতেছি যে হ্যাঁ এটা হবে, এখন যদি আমি না থাকি তাহলে হবে কেমনে, তাই না? মানে ফিউচার অ্যাজাম্পশন। এক্স্যাক্টলি। তো ফিউচার অ্যাজাম্পশন বলেন, এস্টিমেটস বলেন, এগুলো অনেক কিছু আনসার্টেইন হয়। কারণ কি এগুলো এখনো হয় নাই, হবে। তো সাবজেক্ট ম্যাটারের মধ্যে মাঝে মাঝে এস্টিমেটসও থাকে। তো দ্যাটস ওয়াই তখন সেটা আনসার্টেইন হয়। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে নেচার অফ দ্য অ্যাসুরেন্স রিপোর্ট মাইট ইটসেলফ বি লিমিটিং। এখন অ্যাসুরেন্স রিপোর্টেরও কি হয়, লিমিটেশন থাকে। কিভাবে? এভরি জাজমেন্ট অ্যান্ড কনক্লুশন দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার হ্যাজ ড্রন ক্যানট বি ইনক্লুডেড ইন ইট। কারণ এটার লিমিটেশন কি, আমি অ্যাসুরেন্সের একটা ছোট্ট ওপিনিয়ন দিতেছি, তাই না, যে এটাতে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিংবা নাই, তাই না? এখন আমি এখানে হাজারো জিনিস দেখতেছি, আমি সবকিছু কি রিপোর্টের মধ্যে আনতেছি? না, কোনগুলো আনতেছি? যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। যেগুলো ম্যাটেরিয়াল। গুড। তার মানে আমি ম্যাটেরিয়াল গুলারে আনতেছি, কিন্তু আমার আরো অনেক ইম্যাটেরিয়াল জিনিসপত্র আমার চোখে পড়ছে যেগুলো আমি আনতেছি না। সো এটা কি এটার একটা লিমিটেশন না, যে সবকিছু এখানে আসতেছে না, শুধু ম্যাটেরিয়াল গুলো আসতেছে, তাই না? জি ক্লিয়ার তো না? জি। আচ্ছা, এবার আসেন এক্সপেকটেশন গ্যাপ। আমরা এক্সপেকটেশন গ্যাপ কি এটা তো আমরা একটু আগে বলে ফেলছিলাম, মনে আছে? মানে ইন্টেন্ডেড ইউজারের সাথে হচ্ছে রেসপন্সিবল পার্টির, না ওই যে ইয়ের না, মানে ইন্টেন্ডেন্ট ইউজারের প্র্যাকটিশনার থিঙ্কিং এর সাথে অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটার যে গ্যাপ, গ্যাপ। তারা ভাবতেছে একটা, অ্যাকচুয়ালি হচ্ছে একটা। এখানে যে গ্যাপ সেটাই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। ক্লিয়ার তো না এবার? জি জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে দিস ইজ অফেন বিকজ ইউজার আর নট অ্যাওয়ার অফ দ্য নেচার অফ দ্য লিমিটেশন অন দ্য অ্যাসুরেন্স প্রভিশন। ইউজাররা এত কিছু বুঝে না যে এটা মানে এটা লিমিটেশন আছে, অর ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাম অ্যান্ড বিলিভ দ্যাট অ্যাসুরেন্স প্রোভাইডার ইজ অফারিং এ সার্ভিস such as guarantee of correctness which in fact they are not. কারণ তারা ভাবে যে এটা অডিট করাইছে মানে এটা 100% ওকে। অডিট কে করছে? নোবেল সাহা করছে। নোবেল সাহা করছে মানে সব ঠিক আছে। নোবেল সাহা করে এখানে কি বলছে এটা তারা দেখে না, যে নোবেল সাহা কি ঠিক আছে বলছে নাকি ঠিক নাই বলছে, এগুলা দেখার সময় তাদের নাই। তাদের সময় আছে শুধু কে করছে, নোবেল সাহা করছে। তো তাদের যে অ্যাকচুয়ালি তাদের ধারণা আর বাস্তবে যেটা ঘটে যাইতেছে এটার মধ্যে যে গ্যাপটা, এটাই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। ক্লিয়ার? জি। শেষ। এবার আসেন in the context of reporting, but in essence it is this lack of understanding which constitute the expectation gap. তার মানে expectation gap কিসের কারণে হয়? Like ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। lack of understanding এর কারণে expectation gap হয়। lack of understanding of users. ওকে, lack of understanding এর কারণে মানে মানুষ যে বুঝে না এটার জন্য expectation gap হয়। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি। এরপরে meaning that there is a gap between the assurance provider understand they are doing and what the user of the information believes they are doing. অর্থাৎ আমরা জানি আমরা অডিটর হিসেবে কি করতেছি আর ইউজাররা বুঝে যে আমরা কি করতেছি, দুইজনের মধ্যে যে পার্থক্য এটাই হচ্ছে কি এক্সপেকটেশন গ্যাপ। ক্লিয়ার না? জি এবার আসেন অ্যাসুরেন্স প্রোভাইডার নিড টু ক্লোজ দ্য গ্যাপ অ্যাজ ফার অ্যাজ পসিবল। এখন যে অ্যাসুরেন্স প্রোভাইডার মানে আমরা যদি অডিটর হই তাহলে আমাদেরই এই জিনিসটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে, বা মিনিমাইজ করতে হবে, এক্সপেকটেশন গ্যাপটাকে বন্ধ বা কমাইতে হবে। কাদেরকে? আমাদেরকে। তাহলে কিভাবে আমরা কমাবো? ইন অর্ডার টু মেনটেন দ্য ভ্যালু অফ দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার প্রোভাইডেড ফর দ্য ইউজার, যাতে করে এটার ভ্যালুটা মেনটেন করা যায়। আমরা কমাবো কিভাবে? কমাবো বাই ইস্যুইং অ্যান এঙ্গেজমেন্ট লেটার। আমি একটা এঙ্গেজমেন্ট লেটার যেটা দিব, এঙ্গেজমেন্ট লেটার কে কাকে দেয়? এনগেজমেন্ট Practitioner লেটার দিবে। প্র্যাকটিশনার দিবে। প্র্যাকটিশনার দিবে কাকে? ইন্টেন্ডেড ইউজার। ইন্টেন্ট ইউজার। Indian না user. না, ইন্টেন্ডেন্ট ইউজারকে দেয় বুঝি, না responsible party কে? রেসপন্সিবল পার্টিকে দেয়। প্র্যাকটিশনার কাকে দেয়? হ্যাঁ, আমি যদি অডিটর হই আমি হচ্ছি প্র্যাকটিশনার, কার অডিট করতে যাব? ম্যানেজমেন্টের Management. বা বোর্ড অফ ডিরেক্টরের। তো আমি বোর্ড অফ ডিরেক্টর বা ম্যানেজমেন্টের যেই ওদের বরাবর আমি দিব যে আমি আপনাদের এখানে এটা করব, এটা করব না, এই জিনিসগুলো ওইখানে লেখা থাকবে, ঠিক আছে, যেটা কিনা ইউজাররা জানার মাধ্যমে বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের এই জিনিসগুলো বলা ছিল। ক্লিয়ার? তো এখানে থাকবে বাই ইস্যুইং অ্যান এঙ্গেজমেন্ট লেটার স্পেলিং আউট দ্য ওয়ার্ক দ্যাট উইল বি ক্যারিড আউট অ্যান্ড দ্য লিমিটেশন অফ দ্যাট ওয়ার্ক। এবং আমি কি কাজ করব এগুলো ওই এঙ্গেজমেন্ট লেটারে আমি লিখে দিব, এবং আমার এই কাজের ক্ষেত্রে কি লিমিটেশন আছে সেগুলো আমি এখানে লিখে দিব। অ্যান্ড
by regularly reviewing the format and content of the report issued as a result of assurance work। এবং আমি রেগুলার আমার কোন ফরম্যাটে আমি জিনিসটা ওনাদের কাছে জানাবো যে আপনাদের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে নাকি নাই, এগুলা সব কিছু আমি এখানে মেনশন করে দিব, ঠিক আছে। এবং আমার কোন কোন জায়গায় আমার লিমিটেশন আছে, কতটুকু পর্যন্ত আমি দেখতে পারবো, কোন জায়গাতে আমি দেখতে পারবো না চাইলেও, এই জিনিসপত্রগুলো আমার এখানে লেখা থাকবে। কোথায় লেখা থাকবে? এনগেজমেন্ট ফিল্টার। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট লেটারে। তাহলে আমি এঙ্গেজমেন্ট লেটারের মধ্যে সবকিছু লিখে দেওয়ার মাধ্যমে এক্সপেকটেশন গেমটাকে ক্লোজ করা অথবা কমানোর চেষ্টা করব। ক্লিয়ার? কারণ তাও কি এক্সপেকটেশন গ্যাপ কমবো? বলেন। না, কিন্তু কমবো না, এখানে কারণ কি? হ্যাঁ বলেন। এখানে এখানে কি? একটু আছে, আমাদের তো আসলে ওই প্র্যাকটিশনারকে নিয়োগ দেয় হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। এখন না তারা না, যে আমি একটা কথা বলি শুনেন, প্র্যাকটিশনারকে বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ দেয় না, প্র্যাকটিশনারকে শেয়ার হোল্ডার নিয়োগ দেয়। কে নিয়োগ দেয়? শেয়ার হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডার shareholder। নিয়োগ দেয়। কোথায় নিয়োগ দেয়? এজিএম। এজিএম। হ্যাঁ, কিন্তু আপনি নিয়োগ দিলে এঙ্গেজমেন্ট লেটার হয় বোর্ড অফ ডিরেক্টরের সাথে, বুঝতে পারছেন? হ্যাঁ, এঙ্গেজমেন্ট লেটার বোর্ড অফ ডিরেক্টর তো, কিন্তু ম্যানেজমেন্ট না তো। তাহলে ইন্টেন্ডেন্ট ইউজারকে চিঠি দেয় না, এঙ্গেজমেন্ট বোর্ড লেটার অফ দিবে না। ডিরেক্টর কে? বোর্ড বোর্ড অফ অফ ডিরেক্টর ডিরেক্টর কি হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার নাকি ম্যানেজমেন্ট? বোর্ড অফ ডিরেক্টর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে কে? ম্যানেজমেন্ট। বোর্ড অফ ডিরেক্টর তো ইন্টেন্ডেন্ট ইউজার না, ইন্টেন্ডেন্ট ইউজার তো হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি জি। ওকে, এবার আসেন কি, এগুলো তো সব বলা হচ্ছে তাই না? হ্যাঁ, দাগানো হয়েছে আপনাদের? জি, কে কে বুঝেন না হাত তোলেন এখন পর্যন্ত। ভাইয়া তাহলে প্র্যাকটিশনার নিয়োগ দেয় রেসপন্সিবল পার্টি না? না, প্র্যাকটিশনার নিয়োগ দেয় ইন্টেন্ডেন্ট ইউজার। আচ্ছা, ইন্টেন্ডেন্ট ইউজার। ওকে, ক্লিয়ার? জি। জি ভাই ক্লিয়ার। কে কে বুঝেন না এখন পর্যন্ত? আর দাদা এঙ্গেজমেন্ট কার সাথে হয় বলছিলেন? এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে প্র্যাকটিশনার রেসপন্সিবল পার্টিতে দেয়। ওকে দাদা। মানে এখানে রেসপন্সিবল পার্টি হচ্ছে ম্যানেজমেন্ট, প্র্যাকটিশনার হচ্ছে অডিটর, ইন্টেন্ডেন্ট ইউজার হচ্ছে শেয়ার হোল্ডার। ওকে, এবার আসেন স্ট্যাচুটরি অডিট। The statutory audit is the key example of assurance engagement in the UK. এখানে আমি তো হচ্ছি ICAW টা পড়াচ্ছি, তাই ইউকে লেখা আছে। আপনাদের বইতে মনে হয় বাংলাদেশ লেখা আছে না? জি ভাই, বাংলাদেশ। জি। ওকে ওকে, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে স্ট্যাচুটরি অডিট হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের একটা কি এক্সাম্পল, বা সবাই এটারে চিনে বুঝে। অডিটর আর সাবজেক্ট টু এ ভ্যারাইটি অফ লিগ্যাল এন্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট। এখন আমাদের অবশ্যই যারা অডিটর, আমরা যারা অডিটর, তাদের অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোথায় আমরা কি পারবো কি পারবো না এগুলো বলা থাকে। অডিটর কম্পোজড অফ 5 প্রিন্সিপাল স্টেজ। তো অডিট, যে কোনো একটা অডিট হইতে হইলে এটাতে 5টা স্টেজ হয়। প্রথম হচ্ছে এঙ্গেজমেন্ট পাইতে হয়, মানে আমি তো এঙ্গেজমেন্ট না হইলে, ধরেন আমার সাথে কারো যদি কোনো এঙ্গেজমেন্ট না হয়, তাহলে আমি কি গিয়ে তারে বিয়ে করতে পারবো? না, না। তো একইভাবে আমার সাথে কারো যদি এঙ্গেজমেন্ট না হয়, আমি কি সেখানে গিয়ে অডিট করতে পারবো? যে একটা কোম্পানি বসে আছে, আমি বললাম যে হ্যাঁ আমি অডিটর আইসা অডিট করে দিলাম, এটা কি হইব? না, না ভাই। হবে না। তো হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে অবটেনিং এন্ড এঙ্গেজমেন্ট করতে হবে, এরপরে কি প্ল্যানিং করতে হবে। এঙ্গেজমেন্ট পাওয়ার পরে দেন আমরা প্ল্যান করব যে কোন সময় আমরা কি কাজ করব। এরপরে প্ল্যানিং এর যে কাজটা হবে সেটা অনুযায়ী কাজ করাকে বলা হয় প্রসিজার। প্ল্যানিং এ যা যা আমি করব, যে এটা করব সেটা করব এটা করবো, এগুলাকে বাস্তবে রূপান্তর করাকে প্রসিজার বলা হচ্ছে। প্রসিজার করে আসার পরে এবার আমার এই জিনিসগুলোর উপরে কে করবে? আমার যে প্রিন্সিপাল আছে এটা রিভিউ করবে। এর পরবর্তীতে সেটার আলোকে একটা রিপোর্ট হবে যে হ্যাঁ এখানে কি সবকিছু ঠিক আছে নাকি ঠিক নাই। তাহলে এখানে 5টা স্টেজ, স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। প্রফেশনাল স্কেপটিসিজম ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ অডিটরস স্কিল সেট। আর একটা বিষয় হচ্ছে আমাদের অডিটরদেরকে অবশ্যই প্রফেশনাল স্কেপটিসিজম থাকতে হবে। প্রফেশনাল স্কেপটিসিজম এটা কি? প্রফেশনাল স্কেপটিসিজম হচ্ছে আপনি, এটা একটা কোশ্চেনিং মাইন্ড, যেটা কিনা আপনার মধ্যে সবসময় থাকবে। আপনি ধরেই কাউকে রিলাই করতে পারবেন না, আপনার মধ্যে একটা সন্দেহভাজন জিনিসপত্র সবসময় মাথায় ঘুরতে থাকবে, যে এটা কি ঠিক আছে, না এটার মধ্যে মনে হয় ভুল থাকতে পারে, না এটার মধ্যে মনে হয় ভুল থাকতে পারে। হোক আপনার সামনের জন একজন FCA, ধরেন আপনি কোন একটা জায়গায় অডিট করতে গেছেন,
ওইখানে ম্যানেজমেন্টে এফসি আছে, সে বলতেছে যে হ্যাঁ আমি তো এফসি, আমার অমুক আছে তমুক আছে ই আছে সেই আছে। কারণ আপনি যদি এটা চিন্তা করে ভাবেন যে উনি যেহেতু এফসি তার মানে ভিতরে যা আছে সব ঠিক, এটা কি সত্য? না। 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 আপনাকে মনে রাখতে হবে যে এখানে, হ্যাঁ কিছু একটা বলবেন? জি না। আচ্ছা, তো আপনাকে মনে রাখতে হবে যে উনি এফসি হয়েছে তো কি হয়েছে, উনি কি ভিতরে খাপলা করতে পারে না? জি। করতে পারে। পারে। তো আমাকে বুঝতে এটা মনে পারে। রাখতে হবে যে হ্যাঁ এখানে ভিতরে হয়তোবা ঘাপলা আছে, এটা চিন্তা করে আমাকে অডিট করতে হবে বা অ্যাসুরেন্স মানে প্রোভাইড করতে হবে। ক্লিয়ার? জি আর ভাই। এই যে চিন্তাটা যেটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে যে না একটু সন্দেহভাজন চিন্তা ভাবনা, এটাই হচ্ছে আপনার প্রফেশনাল সেপটিসিজম। ক্লিয়ার? জি। ভাইয়া ওকে, সেকেন্ড লাইনে লিগ্যাল এন্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট, এটা কি? এটা হচ্ছে একজন অডিটর হইতে হইলে তার যে জিনিসপত্রগুলা থাকা দরকার এটাই হচ্ছে তার লিগ্যাল এন্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট। এখন ধরেন আপনি কি যদি ধরেন তন্ময় আহমেদ, আপনি গিয়া যদি ধরেন এস আলম গ্রুপের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সিগনেচার করে দেন তাহলে হবে? না ভাই, কি হইলে আপনি সেটা পারবেন? আমাকে সার্টিফাইড মানে আপনি একজন Qualified. কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইলে না? জি ভাই। তো তাইলে এটাও আপনার একটা রিকোয়ারমেন্ট না? জি ভাই। তো এরকম আরো অনেক রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হয়। আপনার ইদ্রা অনুসারে রিকোয়ারমেন্ট আলাদা, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে, লিস্টেড সিকিউরিটির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আছে, ফরেন কোম্পানি হলে সেটার জন্য আলাদা রিকোয়ারমেন্ট আছে। প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্ট আছে। কিন্তু প্রধান অডিটের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে। এরপরে আরো আদার্স রিকোয়ারমেন্ট আছে। আপনার আন্ডারে এত বছরে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কিছু কিছু মানে কোম্পানির অডিটের ক্ষেত্রে। আপনার আন্ডারে একটা মিনিমাম সংখ্যক স্টুডেন্ট থাকতে হবে, এটাও কিছু রিকোয়ারমেন্ট আছে। এগুলো আমাদের বিজনেস ল আমাদের সাথে যারা থাকবেন কোন কোম্পানির কোন ধরনের ক্ষেত্রে কি রিকোয়ারমেন্ট আছে এগুলো আমরা বলে দিব। আমাদের অডিট বইটা এটা দরকার নেই, এখন পর্যন্ত আসে নাই, বাট বিজনেস লতে আসতে দেখা গেছে। তো আমি কোম্পানি যে পড়ানোর সময় কোন কোম্পানির অডিট করতে হলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কি কি রিকোয়ারমেন্ট থাকা দরকার ওইটা ওইখানে আমরা বলবো। এবার আসেন। ভাইয়া, হুম। লয়ের কথা যেহেতু আসলো তো একটা প্রশ্ন করব। ল এর কথা আসলো তো আমি লতে গিয়ে বলবো, এই কারণেই লতে পাস করে দিছি। এখন ল এর প্রশ্ন করবেন? লয়ের প্রশ্ন না, বইয়ের প্রশ্ন। এখন আচ্ছা যদি করেন করেন, হ্যাঁ। আপনি ওই যে ফার্স্ট ক্লাসে তো বলতেছিলেন যে চ্যাপ্টার ফার্স্ট মানে 1 নম্বর চ্যাপ্টারটা আগে ধরছেন দেখে একটা রেফারেন্স বই দরকার, যেটা আমাদের বইতে নাই। মানে সেই হ্যাঁ, বইটা কি মানে রিসেন্টলি কিনতে হবে না কিছুদিন পরে কিন্তু মানে কেনা যাবে? এক পড়ার সপ্তাহ সুবিধা- পরে কিনলেও হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, audit of financial statement. The objective is to enable the auditor to express an opinion whether the financial statement are prepared in all material respect in accordance with an applicable financial reporting framework. তার মানে অডিটের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিটের ক্ষেত্রে আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করতে যাচ্ছে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সবকিছু রুলস এন্ড রেগুলেশন মেনে করা হয়েছে এবং ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে। এটা আপনাকে জাজ করতে হবে যে আছে কিনা, অর্থাৎ এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা, অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুসারে এটা বানানো হয়েছে কিনা এবং সকল বিষয়বস্তু ঠিকঠাক আছে কিনা, এটা নিশ্চিত করা বা এটা দেখা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটের প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? কি? জি। হ্যাঁ, তো কথা বলবেন তো। ক্লিয়ার বললে একটু হ্যাঁ না ইয়েস নো ভেরি গুড ভেরি ব্যাড যা ইচ্ছা বলেন। ভাইয়া যেগুলো চেক করতে হবে ওইগুলাই ম্যাটেরিয়াল রেসপেক্ট না? মানে যেগুলা চেক করবেন বা যা দেখবেন ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সবকিছু ম্যাটেরিয়াল রেসপেক্টে হয়েছে কিনা, মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা চেক করা হচ্ছে অডিটের প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? অডিটের উদ্দেশ্য ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। হুম। দ্য কি আউটকাম অফ স্ট্যাচুটরি অডিট ইজ অডিট ওপিনিয়ন। তো কি আউটকাম বলতে বোঝানো হচ্ছে কি প্রোডাক্ট, মানে অডিট করানোর মেইন যেটা বের হয়ে আসবে। অডিট কেন করায়? ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা এটা ওপিনিয়ন জানার জন্য, তাই না? জি ভাইয়া। এটাকে বলা হয় অডিট ওপিনিয়ন। ঠিক আছে, এখন এটাকে বলা হয়েছে কি কি প্রোডাক্ট। কি বলা হয়েছে? কি আউটকাম মানে কি প্রোডাক্ট। কি আউটকাম মানে কি? কি প্রোডাক্ট? এখন ধরেন আমরা কি প্রোডাক্টে কি থাকবো, সব ম্যাটেরিয়াল জিনিসপত্র থাকবে, তাই না? জি ভাইয়া। জি। এখন কিছু ইমম্যাটেরিয়াল জিনিসও তো ফাইন্ড আউট হয় না? জি। হয় কি না?
জি ভাইয়া। হ্যাঁ হয়। হয়। এখন এই জিনিসটা আপনি যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে দেখাই দিয়ে আসবেন যে ভাইয়া এই যে আপনারা এই জিনিসগুলা ভিতরে ভিতরে একটু টুকটাক ভুল হয়েছে, এগুলা ঠিক করে ফেলেন। এটা কি আপনি বাইরে সবার উদ্দেশ্যে জানাইতেছেন? না। না আবার এটার জন্য কি আপনাকে নিয়োগ করা হয়েছে? না। আপনাকে নিয়োগ করা হয়েছে ম্যাটেরিয়াল কিছু আছে কিনা এটা বের করার জন্য। তো ইম্যাটেরিয়ালটা আপনি যেহেতু দেখছেন, এক দেখাতে সব দেখা হয়ে গেছে না? আপনি কি ওইটা দেখার জন্য যে ইম্যাটেরিয়াল কি কি আছে এটা দেখার জন্য কি আবার আপনি অডিট করবেন? না, এক অডিটে সব বাইর হয়ে যাবো, তাই না? যে এটা ম্যাটেরিয়াল, এটা ইম্যাটেরিয়াল, ঠিক কিনা? এখন জি ওই ভাই। এক অডিট থেকে যে অডিট আপনার ওপিনিয়নটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার কি প্রোডাক্ট, আর যেটা আপনি ম্যানেজমেন্টের উদ্দেশ্যে দিচ্ছেন এটা হচ্ছে বাই প্রোডাক্ট। কি বলে? বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট। তাহলে বাই প্রোডাক্ট হচ্ছে কোনটা? ম্যানেজমেন্ট লেটার। কি বলে এটাকে? ম্যানেজমেন্ট লেটার। ম্যানেজমেন্ট আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, ম্যানেজমেন্ট লেটার একটা শব্দ আছে, আরেকটা হচ্ছে যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার। ম্যানেজমেন্ট লেটার আর ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার কিন্তু এক না, ঠিক আছে? ম্যানেজমেন্ট লেটার হচ্ছে অডিটর ম্যানেজমেন্টকে দেয়। অডিটর কাকে দেয়? ম্যানেজমেন্টকে দেয়। এখানে কি থাকে? ম্যানেজমেন্টের যদি কোনো গ্যাপ থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, এগুলা ছোটখাটো টুকটাক জিনিসপত্রগুলো সংশোধনের জন্য অডিটর ম্যানেজমেন্টকে সাজেস্ট করে এবং এই মর্মে যে লেটার দেয় এটা হচ্ছে ম্যানেজমেন্ট লেটার। আর ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার এটা কে কাকে দেয়? এটা দেয় ম্যানেজমেন্ট অডিটরকে দেয়। কে কাকে দেয়? ম্যানেজমেন্ট অডিটরকে দেয়। ওইখানে কি লেখা থাকে? ওইখানে থাকে যে ম্যানেজমেন্ট এখানে লিখে দিবে যে আমি কোনো ধরনের চুরি চাপাতি করতেছি না, আমি আপনাকে যা কিছু দিতেছি সবকিছু ঠিক আছে, আপনি এখানে বিশ্বাস করতে পারেন। এটা কে কাকে দিবে? ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার দিবে হচ্ছে ম্যানেজমেন্ট অডিটরকে। ওকে। আর ম্যানেজমেন্ট লেটার কে কাকে দিবে? ম্যানেজমেন্ট লেটার হচ্ছে অডিটররা দিবে হচ্ছে Auditor management. ম্যানেজমেন্টকে। ম্যানেজমেন্টকে দিবে। ওকে। ম্যানেজমেন্ট লেটারে কি থাকে? ম্যানেজমেন্ট লেটারে হচ্ছে ম্যাটেরিয়াল কি ধরনের সমস্যা আছে। ম্যাটেরিয়াল না, বাই ম্যাটেরিয়াল না, প্রোডাক্ট। না ম্যানেজমেন্ট লেটার তো বাই প্রোডাক্ট। আমি বলছি ম্যানেজমেন্ট লেটারে কি থাকে? মানে যে জিনিসটা অডিটে অডিটর বইগুলোতে এটা প্রকাশ করা সম্ভব না, আভ্যন্তরীণ যে না না না, সমস্যাগুলো। প্রকাশ করা সম্ভব না এটা বলে নাই। কেন সম্ভব না? মানে হচ্ছে যে যেগুলা প্রকাশ করার দরকার নাই কিন্তু ছোটখাটো কিছু ভুল ত্রুটি, ঠিক আছে? সম্ভব না মানে তো আপনি করতে পারবেন না, আপনার করার ইচ্ছা দেখলে করেন। এখন বিষয়টা হচ্ছে যে এগুলো আপনি নিজেই করবেন না। সো যেগুলা ছোটখাটো টুকটাক ভুল ত্রুটি পাওয়া গেছে এগুলা ম্যানেজমেন্ট লেটারের মধ্যে লেখা থাকে। ওকে, যেটা কিনা অডিটরের দিক থেকে সাজেশন থাকে যাতে করে ম্যানেজমেন্ট এই ভুল ত্রুটি গুলাকে ঠিক করে ফেলে। ওকে। আর মানে রেকমেন্ডেশন থাকে। আর ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে কি থাকে? রিপ্রেজেন্টেশন লেটারে থাকে হচ্ছে যে এখানে যা কিছু দিছি অডিটর করার ক্ষেত্রে সবকিছুর দায়ভার ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, শেষ। তাহলে ক্লিয়ার? আমরা বুঝতে পারছি জি। এর মধ্যে কোনটা অডিটের বাই প্রোডাক্ট? ম্যানেজমেন্ট লেটার হচ্ছে বাই প্রোডাক্ট। ম্যানেজমেন্ট লেটার হচ্ছে বাই প্রোডাক্ট। ওকে, ক্লিয়ার? এটা আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ বাই প্রোডাক্ট অফ অডিট। তো অপশনে থাকবে অডিট রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার, তারপরে অল অফ দ্য অ্যাবাভ, এরকম থাকতে পারে। বোঝা গেছে? তাহলে উত্তর হবে কি? বাই প্রোডাক্ট হচ্ছে ম্যানেজমেন্ট লেটার, শেষ, বা ম্যানেজমেন্ট রিপোর্ট। আরেকটা কি বলছিলেন যে কি বাই প্রোডাক্ট? আরেকটা কি বলছিলেন? বাই প্রোডাক্টে একটাই বলছি, ম্যানেজমেন্ট লেটার। না আরেকটা কি না একটা ভাই বলছিলেন আরেকটা তো? বলছিলেন, আমারও কোশ্চেন সেটাই। একটা বাই প্রোডাক্ট বলছিলেন, আরেকটা বাই কি জানি বলছিলেন, সেম। এটা আমরা ইয়াদেরকে দিই। একটা বলছি কি প্রোডাক্ট, সেটা হচ্ছে অডিট রিপোর্ট। প্রোডাক্ট আর একটা একটা হচ্ছে কি প্রোডাক্ট? কি প্রোডাক্ট, একটা সেটা হচ্ছে অডিট রিপোর্ট, আর একটা হচ্ছে বাই প্রোডাক্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট বা ম্যানেজমেন্ট লেটার, ঠিক আছে? আর বলছি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার, এটা কি প্রোডাক্টও না বাই প্রোডাক্টও না। বোঝা গেছে? জি ভাইয়া। আমি তাহলে এগোলাম নাকি? ওকে ওকে। ওকে, তাহলে হচ্ছে যে দ্য কি আউটকাম অফ দ্য স্ট্যাচুটরি অডিট ইজ দ্য অডিট ওপিনিয়ন। এটা তো বললাম। দ্য অডিটর উইল নর্মালি এক্সপ্রেস অডিট ওপিনিয়ন বাই রেফারেন্স টু দ্য ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। আপনি আপনার অডিট ওপিনিয়নটা কি ঠিক নাকি ঠিক না এটা প্রকাশ করার জন্য ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ শব্দটাকে ইউজ করেন।
ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আর নট ডিফাইন্ড ইন ল অর অডিট গাইডেন্স, এটা কোথাও আলাদা করে বলা নাই, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর কথা কোথাও আলাদা করে বলা নাই, বাট আমরা এটার একটা আলাদা ডেফিনেশন জানি। সেটা কি? ট্রু মানে কি, ফেয়ার মানে কি? তো ট্রু মানে হচ্ছে ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল অ্যান্ড কনফার্ম উইথ রিয়েলিটি, নট ফলস। ইন এডিশন দ্য ইনফরমেশন কনফার্মস উইথ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ল। তার মানে ট্রু মানে হচ্ছে যে সকল ইনফরমেশন গুলা আমার এখানে দেওয়া হয়েছে এগুলা সবগুলা সত্য, কোনো মিথ্যা ইনফরমেশন নাই। অর্থাৎ আমার এখানে আমি যদি বলি সেলস 1 কোটি টাকা, তাহলে সেলস 1 কোটি টাকা, এটা সত্য। এমন না যে 80 লাখে আমি 1 কোটি বানাইছি, কিংবা 1.5 কোটিরে আমি 1 কোটি বানাইছি, বিষয়টা এমন না, আসলেই সেলস 1 কোটি টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রু। আর ফেয়ার মানে কি? ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম ডিসক্রিমিনেশন এন্ড বায়াস ইন কমপ্লায়েন্স উইথ দ্য এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড এন্ড রুলস। তার মানে এখানে কোনো ধরনের বায়াসনেস ছিল না, সবকিছু রুলস এন্ড রেগুলেশন অনুসারে ইনফরমেশন গুলাকে দেওয়া হয়েছে। দ্য অ্যাকাউন্ট শুড রিফ্লেক্ট দ্য কমার্শিয়াল সাবস্টেন্স। অর্থাৎ এক কথায় ফেয়ার মানে হচ্ছে আপনার যে ইনফরমেশনটা যেখানে দেখানোর দরকার সেটা সেখানে দেখানো হচ্ছে স্ট্যান্ডার্ড অনুসারে, এটাই হচ্ছে ফেয়ার। আর দুইটা জিনিস কখনো কোথাও আলাদা আলাদা করে বসে না। অর্থাৎ এখানে ওপিনিয়নে এভাবে থাকবে না, দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভ ট্রু ভিউ, দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভ ফেয়ার ভিউ, এভাবে বলা থাকবে না। তারা হচ্ছে জন্ম জন্মান্তরের সঙ্গী, তারা সব সময় একত্রে থাকে। তো সব সময় এখানে আসবে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু ভাইয়া এখানে একটা কথা, আইএস আইএফআরএস তো দুইজনই ফলো করে, কিন্তু এখানে কি ওই বায়াসনেস হচ্ছে মূল ডিফারেন্স, কি বায়াসনেস? মানে ফেয়ারে বায়াসনেস হওয়া যাবে না, আর ট্রুতে হলো বায়াসনেস এর কথাটা নাই। হুম হুম ট্রুতে হচ্ছে ইনফরমেশন গুলো সত্য, ট্রু মানে একটু, ট্রু মানে কিন্তু কি এখানে তো এতটুকু। কনফার্ম উইথ ট্রুর ভিতরে রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ল, স্ট্যান্ডার্ড অ্যান্ড ল বলতেই তো আইএফআরএস বোঝায়, বা রিকোয়ারমেন্ট ল অনুযায়ী। হ্যাঁ, আর আচ্ছা ধরেন এখানে রিকোয়ারমেন্ট, আপনি যে ইনফরমেশনটা যেখানে দিবেন সেটা তো অবশ্যই আইএসআইএফআরএস অনুসারে। ধর আপনার সেলস এরই তো আপনি সেলস বলবেন, তাই না? পারচেজ তো সেলস বলবেন না। হ্যাঁ, কিন্তু ফেয়ারেও কিন্তু শুধু বায়াসনেস আর ডিসক্রিমিনেশন বাদ দিয়ে দিলে কমপ্লায়েন্স উইথ এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড অ্যান্ড রুলস, এখানেও কিন্তু স্ট্যান্ডার্ড অ্যান্ড রুলস এর কথা আছে। হ্যাঁ, এখন এক কথায় আমি যদি বলি, এখানে যদি এক কথায় বলি, ট্রু মানে হচ্ছে ইনফরমেশন গুলা সব সত্য, কোনো মিথ্যা ইনফরমেশন নাই। আর ফেয়ার মানে হচ্ছে যেটা যেখানে দেখানোর দরকার, এবং সেটাতে অফকোর্স বায়াস বিষয়টা থাকবে না, মানে বায়াসনেস থাকবে না, কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, সলিড ইনফরমেশন থাকবে এবং সলিড জায়গায় দেখানো হবে, এটাই হচ্ছে ফেয়ার। ঠিক আছে ভাই কমার্শিয়াল ভাইয়া? সাবস্টেন্স এটা কি? আচ্ছা দেখি কে এটা বলতে পারবেন, বলেন তো। সাবস্টেন্স কে পারবেন? যে আজকে পারবে তার একটা পুরস্কার দিব। আমার একটা জিনিস ভাল লাগে, এটা হচ্ছে ধরেন আমাদের এখানে আইসিবি তে অনেক টিচারই ক্লাস নেয়, তবে একজন টিচার উনি হচ্ছে ক্লাস নিতে নিতে উনি আবার স্টুডেন্টদেরকে পুরস্কার দেয়, র্যাঙ্ক করে, যে উনি প্রথমে দ্বিতীয় তৃতীয়, তারপর বিকাশে টাকা পাঠায় দেয়। তা আমি চিন্তা করছি এই জিনিসটা আমিও করব, মানে এটা আমার কাছে ভাল লাগছে। এটা হচ্ছে পলাশ মল্লিক স্যার, উনি আইটি পড়ায় আইসিবি তে। তো এটা আর কোনো টিচার আমি আজ অব্দি করতে দেখি নাই। এখন ধরেন আপনাদের ভেতর থেকে তাহলে আমি জিজ্ঞেস করি যদি, যে কমার্শিয়াল সাবস্টেন্স মানে কি, কে উত্তর পারে বলেন? আর্থিক প্রেজেন্টেশন থাকতে হবে। সুন্দর করে ধরেন বুঝায় বলতে হবে, যাতে করে আপনি বলার পরে আরেকজন বুঝে। আপনি যদি বলেন এটা মানে এটা, গুড মানে গুড, গুড মানে ভালো, আমি কিন্তু এটা মানে এটা বলতে বলি নাই। আমি যেভাবে করে আপনাদেরকে বুঝায় বলি না যে এটারে আমরা কমার্শিয়াল সাবস্টেন্স বলতে পারি, তাহলে আপনাকে এইভাবে করে বলতে হবে। বলেন দেখি কে বলতে পারবেন, হাত তোলেন সাহস করে। ভুল হলে হোক, সমস্যা কি? কি হলো, কেউ বলতে পারবেন না? আয়, দাদা দাদা হ্যাঁ বলেন। এটাকে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থাকতে হবে, এটাই তো বুঝাইছে। ফাইন্যান্সিয়াল প্রভাব থাকতে হবে, কোথায় ফাইন্যান্সিয়াল প্রভাব থাকতে হবে? এই অ্যাকাউন্টসের মধ্যে। মানে এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের কোথায়? হতে পারবে না, ফাইন্যান্স হুম? ব্যতীত অন্য কিছু হতে পারবে না। কোনটা ব্যতীত? ফাইন্যান্স, অর্থ সংক্রান্ত হতে হবে।
অর্থ সংক্রান্ত হতে হবে। তার মানে আমার যে কোনো জিনিস যেটা কিনা অর্থ সংক্রান্ত এবং যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে হিট করে সেগুলাই কমার্শিয়াল সাবস্টেন্স। বোঝা গেছে? জি। আবার একটু তাও- বলতে পারবেন, আমি একটু কনফিউজ। আপনি একটু কনফিউজড, আচ্ছা ওকে। আমি বললাম আচ্ছা Commercial ভাইয়া, ওই substance. যে এমপ্লয়িজ এর স্যালারি দেয়, এটা কি কমার্শিয়াল সাবস্টেন্স হবে? হ্যাঁ হবে। ট্যাক্সের বিষয়টা? আপনার হ্যাঁ এটাও মানে এক কথায় যেটা কিনা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে হিট করে, ক্যাশ ফ্লোতে হিট করে, ঠিক আছে, ওইটাই কমার্শিয়াল সাবস্টেন্স। শেষ। বুঝতে পারছি। বুঝছেন? সিম্পল জিনিস। তো আমাদের আরিফুল হক ইসলাম ভাইয়া হচ্ছে বিজেতা, মানে বিজেতা নাকি বিজয়ী, এটাই বিজয়ী মনে হয় না, মানে উনি জয়ী হয়েছে এক কথায়। শেষ। তো আমি রিকোয়েস্ট করতেছি ভাইয়া, আপনি হচ্ছে আপনার নাম্বার তো অলরেডি আমার কাছে আছে, তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে, আজকে প্রবলেম করতেছে ক্লাসের শুরুতেই দেখাইছি, আপনি হোয়াটসঅ্যাপে লিখে রাখেন যে আই ওন দিস কুইজ, এটা লিখে রাখলে আপনাকে মানে সময় মতো আপনার পুরস্কার পৌঁছে যাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে বা নগদে। ওই যে নাম্বার দেওয়া আছে উপরে, অ্যাসুরেন্সের পাশে নাম্বার লেখা আছে। ওকে, এবার আসেন কোথায় ছিলাম। জিনিসটা একটু বুঝাই বললে ভালো হতো। ভাই লাইনটা তাহলে একটু যদি একবার বলতেন ওই লাইনটা। বলতে দ্য অ্যাকাউন্ট শুড রিফ্লেক্ট দ্য কমার্শিয়াল সাবস্টেন্স, তার মানে অ্যাকাউন্টসে যেটা থাকবে সেটা অবশ্যই কমার্শিয়াল সাবস্টেন্স হইতে হবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হিট করে এমন জিনিস থাকতে হবে, সেটাকে কমার্শিয়াল সাবস্টেন্স বলে। এখন যদি আমি বলি আমার সাথে আরেকজনের বিয়ে হয়েছে, এখন নোবেল প্রফেশনাল একাডেমিতে কি এটা হিট করবো নি না ভাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? না। তাহলে না এটা কি ভাই। কমার্শিয়াল সাবস্টেন্স? না ভাই। না। এবার বুঝছেন? জি ভাই বুঝছি, থ্যাংক ইউ। সিম্পল জিনিস। বিয়ে শাদীর কথা বললে সবাই বুঝে, বুঝছেন? আচ্ছা দেখেন এরপরে কি হলো। ভাইয়া, তাহলে কি নামাজ এটা তো হচ্ছে আছে। ইকোনমিক অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু অ্যাকাউন্টস, এটা কমার্শিয়াল সাবস্টেন্স। এক্স্যাক্টলি। ওকে, এরপরে কি? হ্যাঁ থ্যাংক ইউ। ভাইয়া, বলেন। ক্লাসটা কি রেকর্ড তো হচ্ছে না? নামাজের সময় তো হয়েছে, আমি চলে যাবো। ক্লাস রেকর্ড হচ্ছে।